আমারই পেট্রোল পাম্পের মিটারটা গত ১৫ বছর ধরে শুধু তেলেরই হিসাব রেখেছে। কিন্তু আমি এমন এক রাতের সাক্ষী, যখন আমার চোখের সামনে এই মিটারটা এমন এক গাড়িতে তেল ভরেছিল যে গাড়িটা সেখানে ছিলই না। আর সেই তেলের দাম আমি আজও শোধ করে চলেছি। আমার নাম দীপক বর্মন, বয়স ৪০-এর কোঠায়। ন্যাশনাল হাইওয়ে 16-এর ওপর এই মহারাজা ফিলিং স্টেশনে আমি একজন সাধারণ কর্মী। আমার জীবনটা এই পেট্রোল, ডিজেল আর ইঞ্জিনের গন্ধের মধ্যেই কেটে গেছে। সারা দিন ধরে হাজার হাজার গাড়িতে তেল ভরা, টাকা নেওয়া আর দাদা হাওয়াটা চেক করে দেবেন শোনা, এই হলো আমার রুটিন। তবে আমার ডিউটিটা রাতের, রাত 10টা থেকে সকাল 6টা। রাতের হাইওয়েটা দিনের চেয়ে অনেক আলাদা, শান্ত, নিস্তব্ধ আর কেমন যেন রহস্যময়। মাঝে মাঝে যখন কোনো গাড়ি থাকে না, তখন এই বিশাল অন্ধকার হাইওয়ের দিকে তাকিয়ে আমার কেমন যেন ভয় ভয় করে। এই গল্পটা গত অমাবস্যার রাতের। রাত তখন প্রায় 2টো। চারপাশটা ছিল নিকষ কালো অন্ধকারে ঢাকা। হাইওয়েটা ছিল একদম ফাঁকা। আমি আর আমার এক সহকর্মী রাজু পাম্পের ছোট্ট অফিস ঘরে বসে ঝিমুচ্ছিলাম। হঠাৎ করেই আমাদের পাম্পে ঢোকার মুখে থাকা সেন্সর ঘণ্টাটা টিং করে বেজে উঠল। আমরা দুজনেই চমকে উঠলাম। আমি বাইরে বেরিয়ে এসে দেখলাম একটা পুরনো কালো রঙের অ্যাম্বাসেডর গাড়ি আমাদের ডিজেল ভরার মেশিনটার সামনে এসে দাঁড়িয়েছে। আমার অবাক লাগল, এত রাতে অ্যাম্বাসেডর! গাড়িটার হেডলাইট দুটো নেভানো ছিল, আর তার কাঁচগুলো ছিল এতটাই কালো যে ভেতরে কে আছে তা বোঝার উপায় ছিল না। আমি এগিয়ে গিয়ে গাড়ির জানলার কাছে টোকা দিলাম। দাদা, কত টাকার ভরব? ভেতর থেকে কোনো সাড়া এলো না। আমি আবার টোকা দিলাম। এবার ড্রাইভারের দিকের কাঁচটা খুব ধীরে ধীরে নিচে নামল। আমি ভেতরে উকি মারতেই আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। গাড়ির ভেতরে ড্রাইভারের সিটে কেউ ছিল না, স্টিয়ারিং হুইলটা খালি। আমার সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। আমি কি চোখের ভুল দেখছি? আমি যখন ভয়ার্ত, অবিশ্বাস্য চোখে সেই খালি সিটটার দিকে তাকিয়ে আছি, তখন হঠাৎ করেই গাড়ির ভেতর থেকে একটা গভীর কিন্তু যান্ত্রিক কর্কশ গলা ভেসে এলো, ফুল ট্যাঙ্ক। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গিয়েছিল। রাজু অফিস ঘর থেকে বেরিয়ে এসে আমার অবস্থা দেখে অবাক হয়ে বলল, কি হলো রে দীপকদা, দাঁড়িয়ে আছিস কেন? তেলটা ভরে দে। আমি কাঁপা কাঁপা আঙুলে গাড়িটার দিকে দেখালাম। রাজুও সেদিকে তাকিয়ে ভয়ে আতঙ্কে জমে গেল। ঠিক তখনই সেই যান্ত্রিক কণ্ঠস্বরটা আবার বলে উঠল, ফুল ট্যাঙ্ক। আমি আর রাজু দুজনেই ভয়ে আতঙ্কে দিশেহারা। আমরা কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমরা যখন ভাবছি আমরা চিৎকার করে পালাবো, তখন হঠাৎ করেই সেই ডিজেল ভরার মেশিনটা নিজে থেকেই চালু হয়ে গেল। ঘর ঘর শব্দ করে মিটারটা ঘুরতে শুরু করল, আর তেলের পাইপের নলটা একটা সাপের মতো হিস হিস করে উঠে নিজে থেকেই সেই অ্যাম্বাসেডর গাড়িটার তেলের ট্যাঙ্কের মুঠে ঢুকে গেল। আমরা দুজনেই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে সেই ভয়ঙ্কর অলৌকিক দৃশ্যটা দেখছিলাম। মিটারের সংখ্যাগুলো দ্রুত গতিতে বেড়ে চলেছিল। 1 লিটার, 2 লিটার, 10 লিটার। গাড়িটার ট্যাঙ্কটা যেন অন্তহীন। অবশেষে প্রায় 60 লিটার তেল ভরার পর মেশিনটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। নলটাও আগের মতোই নিজে থেকেই মেশিনের গায়ে ফিরে এলো। গাড়ির কাঁচটা আবার উপরে উঠে গেল। তারপর গাড়িটা কোনো শব্দ ছাড়াই স্টার্ট নিল, এবং যেমনি নিঃশব্দে এসেছিল ঠিক তেমনি নিঃশব্দে পাম্প থেকে বেরিয়ে হাইওয়ের অন্ধকারে মিলিয়ে গেল। আমি আর রাজু দুজনেই কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর আমরা দুজনেই একসাথে দৌড়ে অফিস ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। আমরা সারা রাত ভয়ে ঠক ঠক করে কাঁপছিলাম। পরদিন সকালে আমরা আমাদের ম্যানেজারকে সবটা খুলে বললাম। তিনি আমাদের কথা শুনে প্রথমে হেসেই উড়িয়ে দিলেন, কিন্তু যখন তিনি রাতের সেলসের হিসাব দেখতে গেলেন, তখন তার মুখের হাসিটা মিলিয়ে গেল। তিনি দেখলেন হিসাবে 60 লিটার ডিজেলের ঘাটতি, আর তার টাকাটাও জমা পড়েনি। তিনি আমাদের দুজনকে খুব বকাবকি করলেন,
বললেন আমরা নাকি ঘুমের ঘোরে তেলটা মাটিতে ফেলে দিয়েছি আর এখন ভূতের গল্প বানাচ্ছি। তিনি আমাদের মাইনে থেকে সেই ৬০ লিটার ডিজেলের টাকাটা কেটে নেওয়ার হুমকি দিলেন। আমি জানি আমরা কোনো ভুল করিনি। আমি জানি আমরা যা দেখেছি তা সত্যি, কিন্তু আমি এটাও জানতাম যে এই রহস্যের সমাধান না করতে পারলে আমাদের শুধু টাকারই লোকসান হবে না, হয়তো আমাদের জীবনটাও বিপন্ন হতে পারে। কারণ সেদিন রাতে যখন সেই কালো অ্যাম্বাসেডরটা চলে যাচ্ছিল, তখন আমি দেখেছিলাম তার পেছনের কাঁচের উপর ধুলোর মধ্যে কেউ যেন আঙুল দিয়ে দুটো শব্দ লিখে রেখে গেছে, আবার আসব। সেই রাতের ভয়ঙ্কর ঘটনার পর আমি আর রাজু দুজনেই একটা গভীর আতঙ্কের মধ্যে ছিলাম। আমাদের ম্যানেজার আমাদের কথা বিশ্বাস করেননি, উল্টে আমাদেরকেই চোর সাব্যস্ত করার হুমকি দিয়েছিলেন। আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না, ছিল শুধু আমাদের দুজনের অভিজ্ঞতা, যা কোনো তৃতীয় ব্যক্তির কাছে ছিল নিছকই গাঁজাখুরি গল্প। পরের কয়েকটা রাত আমরা খুব ভয়ে ভয়ে কাটালাম। প্রতিটা গাড়ির শব্দে আমরা চমকে উঠছিলাম। আমাদের বারবার মনে হচ্ছিল সেই কালো অ্যাম্বাসেডরটা হয়তো আবার ফিরে আসবে। কিন্তু কয়েকদিন ধরে তেমন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না। আমরা ভাবলাম হয়তো ওটা ছিল একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন। কিন্তু আমরা ভুল ছিলাম। গণ্ডগোলটা আবার শুরু হলো ঠিক ১ সপ্তাহ পর। সেদিনও ছিল এক অন্ধকার রাত। রাত প্রায় ২টো নাগাদ আমাদের পাম্পের সামনে একটা বিশাল ১৮ চাকার কন্টেনার ট্রাক এসে দাঁড়াল। আমি আর রাজু দুজনেই ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। ট্রাকটার কেবিনটা ছিল অন্ধকার, ভেতরে কে আছে তা বোঝা যাচ্ছিল না। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, দাদা, কত টাকার ভরব? কেবিনের ভেতর থেকে একটা গভীর পরিচিত যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে এলো, ফুল ট্যাঙ্ক। আমার আর রাজুর শরীরে রক্ত জল হয়ে গেল। সেই একই কণ্ঠস্বর। আমরা ভয়ে আতঙ্কে পিছিয়ে আসতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই ট্রাকের কেবিনের দরজাটা খুলে গেল, আর ভেতর থেকে যে নেমে এলো তাকে দেখে আমরা আরও বেশি অবাক হয়ে গেলাম। একজন সাধারণ মাঝবয়সী ট্রাক ড্রাইভার। তার মুখে ছিল ক্লান্তির ছাপ। সে আমাদের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, কি হলো ভাই, অমন ভূতের মতো চমকে উঠলে কেন? আমি বললাম, না মানে আপনার গলার আওয়াজটা। ড্রাইভারটি হাসল, বলল, ও এই গলা, আসলে আমার গলায় একটা অপারেশন হয়েছিল, তাই ভয়েস বক্সটা আর্টিফিশিয়াল লাগানো, আওয়াজটা একটু যান্ত্রিক মতো শোনায়। আমি আর রাজু দুজনেই হাঁপ ছেড়ে বাঁচলাম। তাহলে আগের রাতের ঘটনাটা আর এই ঘটনাটা দুটো আলাদা। আমরা ট্রাকটায় তেল ভরতে লাগলাম। তেল ভরা শেষ হলে ড্রাইভারটি আমাদের টাকা মিটিয়ে দিল। তারপর সে আমাদের কাছে এসে একটা অদ্ভুত অনুরোধ করল। সে বলল, ভাই, তোমরা কি দয়া করে আমার ট্রাকের কন্টেনারটা একবার চেক করে দেবে? আমার কেন জানি না মনে হচ্ছে ভেতর থেকে কোনো একটা আওয়াজ আসছে। আমি বললাম, কিসের আওয়াজ? জানি না, সে বলল, কেমন যেন একটা গোঙানির মতো শব্দ। হয়তো আমার মনের ভুল, কিন্তু যদি একবার দেখে দাও তাহলে খুব ভালো হয়। আমরা রাজি হয়ে গেলাম। ড্রাইভারটি কন্টেনারের পেছনের বিশাল লোহার দরজাটার তালা খুলে দিল। আমি আর রাজু টর্চ জেলে ভেতরে ঢুকলাম। কন্টেনারটা ছিল বিশাল আর প্রায় খালি, শুধু একপাশে কয়েকটা বড় বড় কাঠের বাক্স রাখা। আমরা টর্চ ফেলে চারপাশটা ভালো করে দেখতে লাগলাম, কিন্তু আমরা কোনো অস্বাভাবিক কিছুই পেলাম না, কোনো আওয়াজও শুনতে পেলাম না। আমি ড্রাইভারটিকে বললাম, দাদা, এখানে তো কিছুই নেই, হয়তো আপনার মনের ভুল। ড্রাইভারটি বলল, তাই হবে হয়তো। ঠিক আছে, তোমরা এসো। আমরা যখন কন্টেনার থেকে নামতে যাচ্ছি ঠিক তখনই ধাড়াম করে একটা বিকট শব্দ হলো। কন্টেনারের দরজাটা বাইরে থেকে বন্ধ হয়ে গেছে। আমরা চমকে উঠে দরজার দিকে ছুটে গেলাম। আমরা দরজায় ধাক্কা দিতে লাগলাম, দরজা খুলুন, দরজা খুলুন। বাইরে থেকে সেই ড্রাইভারটির অট্টহাসির শব্দ ভেসে এলো। সে বলল, অনেক হয়েছে তোদের চালাকি, এবার তোরা ভেতরেই থাক চিরদিনের জন্য। আমার আর রাজুর আর বুঝতে বাকি রইল না, আমরা এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়ে ফেলেছি। এই ড্রাইভারটি কোনো সাধারণ ড্রাইভার নয়, সে ওই কালো অ্যাম্বাসেডরের রহস্যের সাথেই জড়িত। আমরা যখন ভয়ে আতঙ্কে দিশেহারা, তখন হঠাৎ করেই কন্টেনারের ভেতরটা কোথা থেকে যেন একটা নীল ধোঁয়াশা আলোয় ভরে যেতে শুরু করল, আর সেই কাঠের বাক্সগুলোর ভেতর থেকে আমরা চাপা কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি আর রাজু ভয়ে একে অপরকে জড়িয়ে ধরলাম।
আমরা দেখলাম সেই বাক্সগুলোর ডালাগুলো এক এক করে নিজে থেকেই খুলে যাচ্ছে, আর ভেতর থেকে যা বেরিয়ে এলো তা দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। প্রতিটা বাক্সের ভেতরে ছিল একটা করে মানুষের কঙ্কাল, আর সেই কঙ্কালগুলোর শরীর থেকে বেরিয়ে আসছিল নীল ধোঁয়াশা আত্মার মূর্তি। তারা সবাই ছিল অতৃপ্ত, যন্ত্রণাকাতর। তারা আমাদের দিকে তাদের শূন্য কোটরগত চোখ নিয়ে তাকিয়েছিল। আমি জানি না তারা আমাদের সাথে কি করবে। আমি শুধু জানি আমরা এখন একদল ক্ষুধার্ত, অতৃপ্ত আত্মার সাথে একটা বন্ধ কন্টেনারের ভেতরে আটকে পড়েছি। সেই বন্ধ কন্টেনারের ভেতরে কঙ্কাল থেকে বেরিয়ে আসা নীল ধোঁয়াশা আত্মাগুলোকে দেখে আমার আর রাজুর মনে হয়েছিল আমাদের জীবনের শেষ মুহূর্ত উপস্থিত। আমরা ভয়ে আতঙ্কে চোখ বন্ধ করে ফেলেছিলাম। আমরা শুধু অপেক্ষা করছিলাম আমাদের ভয়ঙ্কর পরিণতির জন্য। কিন্তু কয়েক মুহূর্ত কেটে যাওয়ার পরেও যখন কিছুই হলো না, তখন আমি খুব সাবধানে এক চোখ খুলে তাকালাম। আমি যা দেখলাম তাতে আমার বিস্ময়ের সীমা রইল না। আত্মাগুলো আমাদের কোনো ক্ষতি করছিল না, তারা আমাদের দিকে এগিয়েও আসছিল না। তারা সবাই গোল হয়ে কন্টেনারের মাঝখানে দাঁড়িয়েছিল, আর তাদের সবার দৃষ্টি ছিল কন্টেনারের বন্ধ দরজাটার দিকে। তাদের হাবভাবে কোনো হিংস্রতা ছিল না, ছিল শুধু এক গভীর অন্তহীন অপেক্ষা। আমি রাজুকে কনুই দিয়ে খোঁচা মেরে চোখ খুলতে বললাম। সেও এই অদ্ভুত দৃশ্য দেখে অবাক হয়ে গেল। আমি সাহস করে সেই আত্মাগুলোর মধ্যে যে আত্মাটাকে সবচেয়ে শান্ত এবং জ্ঞানী বলে মনে হচ্ছিল তার দিকে তাকিয়ে হাত জোর করে বললাম, আপনারা আপনারা কারা, আর আপনারা আমাদের সাথে এমন করছেন কেন? আমার কথা শুনে আত্মাগুলো সামান্য নড়ে উঠল। সেই শান্ত আত্মাটা আমার দিকে তার মুখটা ফেরালো। তার মুখটা ছিল এক মাঝবয়সী ভদ্রলোকের, কিন্তু তার চোখে ছিল এক গভীর যন্ত্রণা। সে কোনো কথা বলল না, সে শুধু তার ছায়াময় স্বচ্ছ হাতটা বাড়িয়ে আমার ঠিক পিছনে কন্টেনারের দেওয়ালের দিকে ইশারা করল। আমি চমকে উঠে পিছনে ফিরলাম। দেখলাম কন্টেনারের ধাতব দেওয়ালের ওপর কেউ যেন আঙুল দিয়ে ধুলোর মধ্যে কিছু একটা লিখে রেখেছে। আমি টর্চ ফেলে লেখাটা পড়ার চেষ্টা করলাম। লেখাটা ছিল বাংলায়, আমাদেরকে বাঁচাও। আমার বুকের ভেতরটা মুচড় দিয়ে উঠল। এরা তো আমাদের ক্ষতি করতে চায় না, এরা আমাদের কাছে সাহায্য চাইছে। আমি আবার সেই আত্মাটার দিকে তাকালাম। এবার সে তার আঙুল দিয়ে প্রথমে সেই কাঠের কফিন সদৃশ বাক্সগুলোর দিকে দেখালো, তারপর দেখালো কন্টেনারের বাইরের দিকে। আমি তার ইশারার মানেটা বোঝার চেষ্টা করতে লাগলাম। হঠাৎ করেই আমার মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। এই বাক্সগুলো, এই কঙ্কালগুলো, আর বাইরের সেই ট্রাক ড্রাইভার। আমি রাজুর দিকে তাকিয়ে ফিসফিস করে বললাম, রাজু, তুই বুঝতে পারছিস? এটা হলো একটা অর্গ্যান ট্রাফিকিং চক্র। রাজুর চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেল। আমি বললাম, হ্যাঁ, ওই ড্রাইভারটা আর তার দলবল রাতের বেলা হাইওয়ে থেকে অসহায় মানুষদের তুলে নিয়ে যায়, তারপর তাদের খুন করে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বের করে এই কাঠের বাক্সগুলোতে ভরে পাচার করে, আর তাদের কঙ্কালগুলো হয়তো অন্য কোনো কাজে লাগায়। আর এই আত্মারা, আমি বললাম, এরা হলো সেই সব হতভাগ্য মানুষদেরই আত্মা। তাদের সৎকার হয়নি, তাই তারা মুক্তিও পায়নি। তারা এই কন্টেনারের সাথেই, তাদের নিজেদের দেহের ধ্বংসাবশেষের সাথেই আটকে আছে। আমার কাছে এখন সবটা পরিষ্কার হয়ে যাচ্ছিল, কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় তখনও ঘুরপাক খাচ্ছিল। কিন্তু এই কালো অ্যাম্বাসেডারটা আর সেই শূন্য গাড়ির তেল ভরা, ওটার মানে কি? আমি রাজুকে জিজ্ঞাসা করলাম। ঠিক তখনই কন্টেনারের বাইরে থেকে আমরা আবার সেই ট্রাক ড্রাইভারটার গলা শুনতে পেলাম। সে ফোনে কাউকে বলছিল, হ্যাঁ বস, দুটো নতুন শিকার জালে পড়েছে, মালগুলোও সব রেডি। আপনি কালো গাড়িটা পাঠিয়ে দিন, আমরা মাল ট্রান্সফার করে এদেরকেও প্যাক করে দিচ্ছি। কালো গাড়ি! আমার আর বুঝতে বাকি রইল না। ওই কালো অ্যাম্বাসেডারটা কোনো ভুতুড়ে গাড়ি ছিল না, ওটা ছিল এই চক্রেরই একটা গাড়ি, হয়তো তাদের বসের গাড়ি। আর সেদিন রাতে তারা হয়তো কোনোভাবে রিমোট কন্ট্রোল বা অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে গাড়িটাকে চালিয়ে আমাদের পাম্পে পাঠিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল আমাদের ভয় দেখানো, আমাদের উপর নজর রাখা,
তারা হয়তো দেখতে চেয়েছিল আমরা এই অদ্ভুত ঘটনাটা নিয়ে কতটা হইচই করি। আমি বুঝলাম আমরা এক ভয়ঙ্কর, রুথলেস এবং খুব সংগঠিত অপরাধ চক্রের পাল্লায় পড়েছি। আমি যখন এইসব ভাবছি তখন সেই শান্ত আত্মাটা আবার আমার দিকে ইশারা করল। সে এবার ইশারা করল কন্টেনারের একেবারে শেষ প্রান্তে রাখা একটা বড় লোহার ট্রাঙ্কের দিকে। আমি আর রাজু খুব সাবধানে সেই ট্রাঙ্কটার কাছে গেলাম। ট্রাঙ্কটা তালাবন্ধ ছিল না। আমি কাঁপা কাঁপা হাতে ডালাটা খুললাম। ভেতরে যা ছিল তা দেখে আমাদের আর কোনো সন্দেহই রইল না। ভেতরে ছিল বরফ ভর্তি থার্মোকলের বাক্স, আর সেই বাক্সের ভেতরে প্লাস্টিকের প্যাকেটে রাখা ছিল মানুষের কিডনি, লিভার আর চোখ। আমার গাটা গুলিয়ে উঠল। কিন্তু সেই বাক্সগুলোর নিচেই আমি একটা জিনিস দেখে চমকে উঠলাম, একটা ফাইল। আমি ফাইলটা খুলে দেখলাম। ভেতরে ছিল এই চক্রের সমস্ত কাজকর্মের হিসাব। কাদের খুন করা হয়েছে, তাদের অঙ্গপ্রত্যঙ্গ কোথায় কত দামে বিক্রি করা হয়েছে, সব কিছুর বিস্তারিত বিবরণ। আর ছিল এই চক্রের সাথে জড়িত বড় বড় ডাক্তার, পুলিশ অফিসার আর প্রভাবশালীদের নামের তালিকা। আমার হাতে এখন শুধু প্রমাণই নয়, একটা আস্ত জ্বালামুখী ছিল। আমি জানি এই ফাইলটা যদি একবার বাইরে যায় তাহলে পুরো রাজ্যে তোলপাড় পড়ে যাবে। আমি যখন ফাইলটা আমার জামার ভেতরে লুকাচ্ছি তখন আমি কন্টেনারের বাইরে সেই কালো অ্যাম্বাসেডর গাড়িটার আসার শব্দ শুনতে পেলাম। আমি জানি আমার হাতে সময় খুব কম, আমাকে এখান থেকে বেরোতেই হবে। আমি সেই আত্মাগুলোর দিকে তাকালাম। তাদের চোখে ছিল মুক্তির আকুতি। আমি জানি না আমি তাদের বাঁচাতে পারবো কিনা, আমি শুধু জানি আমাকে চেষ্টা করতেই হবে। কালো অ্যাম্বাসেডরটার আসার শব্দে আমাদের বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। আমরা জানতাম আমাদের হাতে আর কয়েক মুহূর্ত সময়। দরজার বাইরে অপেক্ষা করছে সাক্ষাৎ যমদূত। আমি আর রাজু মরিয়া হয়ে কন্টেনারের ভেতর থেকে বেরোনোর কোনো উপায় খুঁজছিলাম, কিন্তু কোনো ভেন্টিলেটর বা ছোট জানালাও ছিল না। সেই শান্ত আত্মাটা আবার আমার সামনে এসে দাঁড়ালো। সে তার ছায়াময় হাতটা বাড়িয়ে কন্টেনারের ছাদের একটা নির্দিষ্ট জায়গা স্পর্শ করল। আমি টর্চের আলো ফেলে দেখলাম জায়গাটা একটা স্কাইলাইট বা ওই জাতীয় কিছু, যেটা বাইরে থেকে হয়তো বোল্ট দিয়ে আটকানো। কিন্তু আমরা ওখানে পৌঁছব কি করে? ছাদটা তো অনেক উঁচুতে। আত্মাগুলো যেন আমাদের মনের কথাটাই বুঝতে পারল। তারা সবাই এক জায়গায় জড়ো হয়ে একে অপরের কাঁধে হাত রেখে একটা মানব পিরামিডের মতো তৈরি করে ফেলল। তাদের সম্মিলিত ছায়াময় শরীরগুলো একটা সিঁড়ির মতো ছাদের দিকে উঠে গেল। আমি আর রাজু একে অপরের মুখের দিকে তাকালাম। আমাদের চোখে ছিল একই সাথে ভয় আর বিস্ময়। সেই শান্ত আত্মাটা আমাদের ইশারা করে তাদের শরীরের উপর দিয়ে উপরে উঠে যেতে বলল। আমরা আর দেরি করলাম না। আমরা খুব সাবধানে সেই অলৌকিক ছায়াময় সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলাম। তাদের শরীরগুলো ছিল বরফের মতো ঠান্ডা, কিন্তু আশ্চর্যজনকভাবে শক্ত। আমি যখন ছাদের কাছে পৌঁছলাম তখন আমি দেখলাম স্কাইলাইটটা কয়েকটা বড় মোর্চে ধরা বোল্ট দিয়ে আটকানো। আমার কাছে কোনো যন্ত্রপাতি ছিল না। আমি আমার সমস্ত শক্তি দিয়ে বোল্টগুলো খোলার চেষ্টা করতে লাগলাম। বাইরে তখন সেই ড্রাইভার আর তার বস অর্থাৎ অ্যাম্বাসেডরের মালিকের গলা শোনা যাচ্ছিল। তারা কন্টেনারের দরজাটা খোলার চেষ্টা করছিল। আমার হাত কেটে যাচ্ছিল, কিন্তু আমি থামলাম না। অবশেষে শেষ বোল্টটা খুলে গেল। আমি আর রাজু দুজনে মিলে ঢাকনাটা সরাতেই বাইরের ঠান্ডা বাতাস আমাদের মুখে এসে লাগল। আমরা এক মুহূর্তও দেরি না করে কন্টেনারের ছাদের উপর উঠে পড়লাম। তারপর আমরা ছাদ থেকে প্রায় 10 ফুট নিচে মাটিতে লাফিয়ে পড়লাম। আমাদের পায়ে বেশ চোট লাগল, কিন্তু আমরা থামলাম না। আমরা দৌড়াতে শুরু করলাম জঙ্গলের গভীর অন্ধকারের দিকে। পিছনে আমরা শুনতে পাচ্ছিলাম সেই অপরাধীদের ক্রুদ্ধ চিৎকার আর গুলির আওয়াজ। আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি, আমরা শুধু দৌড়াচ্ছিলাম। অবশেষে যখন আমরা প্রায় ক্লান্ত, বিধ্বস্ত, তখন আমরা দেখলাম জঙ্গলের মধ্যে একটা টিমটিমে আলো জ্বলছে। আমরা সেই আলোর দিকে এগিয়ে গিয়ে দেখলাম ওটা একটা ছোট আদিবাসী গ্রাম। আমরা গ্রামের মোড়লের বাড়িতে গিয়ে আশ্রয় চাইলাম। আমি তাকে সবটা খুলে বললাম, সেই ফাইলটাও দেখালাম। মোড়ল মশাই প্রথমে আমাদের কথা বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু ফাইলটা দেখার পর তার মুখটা গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, তোমরা ঠিক জায়গায় এসেছো বেটা।
এই শয়তানগুলোর অত্যাচারে আমাদের গ্রামেরও অনেক ছেলেমেয়ে হারিয়ে গেছে, আমরাও অনেক দিন ধরে সুযোগের অপেক্ষায় ছিলাম। তিনি গ্রামের যুবকদের ইকট্ঠা করলেন। তারা সবাই লাঠি সোটা, তীর ধনুক নিয়ে আমাদের সাথে সেই অপরাধীদের মোকাবিলা করার জন্য প্রস্তুত হলো। আমরা যখন সেই কন্টেইনারের কাছে ফিরে এলাম, তখন আমরা দেখলাম সেই ড্রাইভার আর তার বস তাদের দল বল নিয়ে জঙ্গলের মধ্যে আমাদেরই খুঁজছে। আমরা তাদের উপর অতর্কিতে আক্রমণ করলাম। শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। একদিকে বন্দুকধারী অপরাধীরা, আর অন্যদিকে জঙ্গলের অন্ধকারে লড়াই করতে অভ্যস্ত ক্রুদ্ধ আদিবাসী যুবকরা। আমি আর রাজুও লাঠি হাতে তাদের সাথে যোগ দিলাম। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক যে ঘটনাটা ঘটল সেটা হলো সেই অতৃপ্ত আত্মাদের সাহায্য। আমরা দেখলাম জঙ্গলের অন্ধকার থেকে সেই নীল ধোপসা ছায়ামূর্তিগুলো বেরিয়ে এসে সেই অপরাধীদের ভয় দেখাতে শুরু করেছে। তাদের অলৌকিক ভয়ঙ্কর রূপ দেখে অপরাধীরা ভয়ে আতঙ্কে জ্ঞানশূন্য হয়ে গিয়েছিল। তাদের হাতের বন্দুকগুলো কেঁপে যাচ্ছিল। আমাদের কাজটা অনেক সহজ হয়ে গিয়েছিল। আমরা তাদের সবাইকে ধরে ফেললাম। তাদের বেঁধে আমরা সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। সকাল হতেই আমি সেই ফাইলটা নিয়ে গ্রামের মোড়লের সাথে নিকটবর্তী পুলিশ থানায় গেলাম। আমি থানার বড়বাবুকে সবটা খুলে বললাম। ফাইলটা দেখার পর তার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। তিনি বুঝতে পারলেন তিনি এক অমচড়ান বড় অপরাধ চক্রের সন্ধান পেয়েছেন। তিনি সাথে সাথে একটা বড় পুলিশ ফোর্স নিয়ে সেই জঙ্গলে হানা দিলেন। সেই ট্রাক ড্রাইভার, তার বস আর তাদের দলের সবাইকে গ্রেফতার করা হলো। সেই কন্টেনার আর কালো অ্যাম্বাসেডরটাকেও বাজেয়াপ্ত করা হলো। আর সেই কাঠের বাক্সগুলো থেকে উদ্ধার করা হলো হতভাগ্যদের কঙ্কাল। একটা বড় আন্তর্জাতিক অর্গান ট্রাফিকিং চক্রের পর্দাফাঁস হলো। আমি আর রাজু রাতারাতি হিরো হয়ে গেলাম। কিন্তু আমার মনটা শান্ত ছিল না। আমার বারবার মনে হচ্ছিল সেই আত্মাগুলোর কথা। তাদের কি মুক্তি হয়েছে? সেই রাতে আমি যখন পাম্পে আমার ডিউটিতে ফিরেছি, তখন আমার মনটা ছিল খুব ভারাক্রান্ত। রাত প্রায় 2টো নাগাদ আমি দেখলাম আমার পাম্পের সামনে সেই কালো অ্যাম্বাসেডর গাড়িটা এসে দাঁড়িয়েছে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কিন্তু এবার আর আমার ভয় করল না। গাড়িটার কাঁচটা ধীরে ধীরে নিচে নামল। ভেতরে ড্রাইভারের সিটে সেই শান্ত মাঝবয়সী ভদ্রলোকের আত্মাটা বসেছিল, আর তার পাশে বসেছিল বাকি আত্মারা। তারা সবাই আমার দিকে তাকিয়ে হাসছিল। তাদের মুখে আর কোনো কষ্ট বা যন্ত্রণা ছিল না, ছিল শুধু এক পরম শান্তি আর কৃতজ্ঞতা। তারা আমাকে নীরবে ধন্যবাদ জানিয়ে তাদের শেষ মুক্তির যাত্রার উদ্দেশ্যে হাইওয়ের অন্ধকারে মিলিয়ে গেল। আমি জানি আমার কাজ শেষ। আমি শুধু তেল ভরি না, আমি হয়তো মাঝে মাঝে কিছু অতৃপ্ত আত্মার অপূর্ণ যাত্রাকেও তার শেষ গন্তব্যে পৌঁছে দিই। সেই ভয়ঙ্কর রাতের পর এবং সেই বিশাল অপরাধ চক্রের পর্দা ফাঁস হওয়ার পর আমার জীবনটা আবার আগের ছন্দে ফিরে এসেছিল। মহারাজা ফিলিং স্টেশন আবার আগের মতোই দিন রাত ধরে চলতে লাগল। কিন্তু আমার আর রাজুর ভেতরটা আর আগের মতো ছিল না। আমরা দুজনেই এমন এক অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম যা আমাদের জীবনের দৃষ্টিভঙ্গিটাই বদলে দিয়েছিল। আমাদের ম্যানেজার, যিনি প্রথমে আমাদের কথা বিশ্বাস করেননি, তিনি এখন আমাদের খুব সম্মান করেন। তিনি আমাদের দুজনের মাইনেও বাড়িয়ে দিয়েছেন। কিন্তু আমার কাছে এই সব কিছুর চেয়েও বড় পাওনা ছিল সেই আত্মাগুলোর মুখের হাসি, তাদের সেই কৃতজ্ঞচিত্ত বিদায়। আমি ভেবেছিলাম আমার জীবনের ভৌতিক অধ্যায়টা বুঝি এখানেই শেষ। কিন্তু আমি আবার ভুলছিলাম। ঘটনাটা ঘটল এর ঠিক বছর খানেক পর। আমি তখন আমার গ্রামের বাড়িতে ছুটিতে গিয়েছিলাম। একদিন আমি আমার পুরনো দিনের কিছু কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে আমার ঠাকুরদার একটা পুরনো ডায়েরি খুঁজে পেলাম। আমার ঠাকুরদাও তার যৌবনকালে একজন ট্রাক ড্রাইভার ছিলেন। আমি কৌতূহলী হয়ে ডায়েরির পাতাগুলো উল্টাতে লাগলাম। ডায়েরির প্রায় শেষ দিকে একটা পাতায় এসে আমার চোখ দুটো আটকে গেল। আমার ঠাকুরদা সেখানে তার জীবনের একটা অদ্ভুত অভিজ্ঞতার কথা লিখে রেখেছিলেন। তিনি লিখেছিলেন, বহু বছর আগে তিনি যখন এই NH-16 ধরেই যাচ্ছিলেন, তখন তিনি এক ভয়ঙ্কর ডাকাত দলের পাল্লায় পড়েছিলেন। সেই দলের সর্দার ছিল কালা সিং নামে এক ভয়ঙ্কর লোক। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কালা সিং?
এই নামটা তো আমি পড়া চালিয়ে গেলাম। তিনি লিখেছিলেন কালা সিং আর তার দলবল তাকে একটা পুরনো পরিত্যক্ত শিব মন্দিরের কাছে খুন করার জন্য নিয়ে গিয়েছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন একদল প্রেতাত্মা এসে তাকে বাঁচিয়েছিল। আর সেই প্রেতাত্মাদের নেতা ছিল ভানু প্রতাপ নামে এক ধাবার মালিকের আত্মা। আমার আর বুঝতে বাকি রইল না আমি কি পড়ছি। আমার ঠাকুরদা সেই একই ঘটনার, সেই একই চক্রের শিকার হয়েছিলেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক যে কথাটা তিনি লিখেছিলেন সেটা হলো, সেই রাতে ভানু প্রতাপের আত্মা তাকে বাঁচানোর পর তাকে একটা কথা বলে গিয়েছিল। সে বলেছিল, বন্ধু, আমরা আজ তোমাকে বাঁচালাম, কিন্তু এই শয়তানদের বিনাশ এখনো হয়নি। আমাদের শক্তি সীমিত। এদেরকে শেষ করার জন্য একদিন আমাদের মতোই আরেকজন আসবে। সে হবে তোমারই বংশধর, আর তাকে পথ দেখানোর জন্য আমরা আবার ফিরে আসব। আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। তাহলে আমি যা করেছি তা শুধু কাকতলীয় ছিল না, এটা ছিল পূর্ব নির্ধারিত। আমার ঠাকুরদা রেখে যাওয়া একটা অসমাপ্ত কাজেরই আমি সমাপ্তি ঘটিয়েছি। আর ভানু প্রতাপদের আত্মারা, তারা শুধু নিজেদের মুক্তির জন্যই লড়াই করেনি, তারা লড়াই করেছিল তাদের বন্ধুর নাতির জীবন বাঁচানোর জন্য। আমার চোখ দুটো জলে ভরে উঠল। আমি বুঝতে পারলাম এই পৃথিবীতে কোনো কিছুই অকারণে ঘটে না। সব কিছুর পিছনেই একটা যোগসূত্র থাকে, একটা অদৃশ্য সুতো যা আমাদের অতীত, বর্তমান আর ভবিষ্যতের সাথে বেঁধে রাখে। আমি এখন আর রাতের হাইওয়েকে ভয় পাই না। আমি জানি এই রাস্তায় আমি একা নই। আমার সাথে আছে আমার ঠাকুরদার আশীর্বাদ, আর আছে সেই সব বন্ধুদের নীরব উপস্থিতি যারা জীবন আর মৃত্যুর সীমানা পেরিয়ে তাদের বন্ধুত্বের ঋণ শোধ করে গেছে। আমি আজও প্রতি রাতে আমার পেট্রোল পাম্পে দাঁড়িয়ে দূর অন্ধকারের দিকে তাকিয়ে থাকি। আমার মনে হয় আমি যেন বহু দূরে একটা কালো অ্যাম্বাসেডার গাড়িকে ছুটে যেতে দেখি। আমি জানি ওই গাড়িতে কোনো কঙ্কাল নেই, কোনো অতৃপ্ত আত্মা নেই। ওই গাড়িতে আছে শুধু বন্ধুত্ব, এক অনন্ত অন্তহীন যাত্রা।